জনকল্যাণে কাজ করছে বিএনপি, ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা, সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ উদ্বোধন। সামাজিক সুরক্ষা থেকে পরিবেশের ভারসাম্য, শিক্ষা থেকে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, ওয়াদা পূরণের জোর কর্মতৎপরতায় সরকার, সংকট মোকাবেলায় সমন্বিত উদ্যোগের তাগিদ। সরকারের প্রথম 6 মাসে স্থিতিশীলতা ফিরেছে দেশে। মব সহিংসতা কমলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে প্রশ্ন। সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে এখনও বাকি অনেকটা পথ। অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে উদাসীন সরকার, অভিযোগ বিরোধী জোটের। সংসদের চেয়ে রাজপথেই বেশি সরব জামায়াত, সাংবিধানিক ইস্যুতে দুর্বলতা দেখছেন বিশ্লেষকরা। এবং অর্থনীতি পুনর্গঠনে জোর দিয়ে এগুচ্ছে সরকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য। সামষ্টিকভাবে কিছুটা স্বস্তি দেখছেন বিশ্লেষকরা। ভোরের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। পরিবর্তনে কাজ করলেও ষড়যন্ত্রে ব্যস্ত মুক্তিযুদ্ধ বিরোধীরা। তাদের বিভ্রান্তির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড ও ধর্মীয় গুরুদের ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, ফ্যাসিস্টের মতো মিথ্যা আশ্বাস নয়, জনগণকে আত্মনির্ভরশীল করাই বিএনপির রাজনীতি। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহের রিপোর্ট। নানা কর্মসূচি হাতে নিয়ে একদিনের সফরে কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে জেলা স্টেডিয়ামে সরকার প্রধান। উষ্ণ অভ্যর্থনায় তারেক রহমানকে গ্রহণ করেন কিশোরগঞ্জবাসী। 1, 2, 3 বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই নির্বাচনী ওয়াদা পূরণে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার। নির্বাচনের আগে আমরা জনগণের সামনে কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন যে আমরা শুরু করেছি তার সাক্ষী হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশের নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে এবং সে কারণে আমরা ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণ করেছি। ফ্যাসিস্ট সরকারের মতো বর্তমান সরকার জনগণকে মিথ্যা আশ্বাস দিতে চায় না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই বর্তমান সরকারের রাজনীতি। আমরা অতীতে অনেক সময় শুনেছি যে বাংলাদেশকে অমুক রাষ্ট্রের মতন বানিয়ে ফেলবো। আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতন বানাতে চাই না। আমরা বাংলাদেশকে তৈরি করতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে, যেই রাষ্ট্রে কম বেশি প্রতিটি শ্রেণীর মানুষকে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে, সহযোগিতা দিবে। যেই রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শ্রেণীর প্রতিটি মানুষ তার মর্যাদা অনুযায়ী তার প্রাপ্য রাষ্ট্রের কাছ থেকে পাবে। যারা অতীতে জনগণকে বিভ্রান্ত করেছে তারা এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে রাজনীতির ধারা অব্যাহত থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, তাহলে অবশ্যই দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে অতীতের মতন, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে। এর আগে ফ্যামিলি কার্ড বিতরণ সহ মেধাবী শিক্ষার্থী, অসুস্থ, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অনুদান এবং মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও অন্যান্য উপাসনালয়ের নেতাদের সম্মানী প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একজন নারী একটি ঘরের গৃহকর্ত্রী, আর সেই নারী যদি স্বাবলম্বী হয় তবে পরিবারে আসে সচ্ছলতা। আর সেই লক্ষ্যে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত মার্চে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষে মূল ফেজে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম কিশোরগঞ্জ থেকে উদ্বোধন করলেন সরকার প্রধান তারেক রহমান। তার লক্ষ্য, প্রতিটি পরিবারের মাঝে আগামী 5 বছরের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চান তিনি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, কিশোরগঞ্জ।
এর আগে কিশোরগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলেই ষড়যন্ত্র শুরু করে কিছু দল। স্বৈরাচারের মতো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকটের জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত কর্মকাণ্ডই দায়ী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলামের ক্যামেরায় আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। ঢাকা থেকে সড়ক পথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। আনন্দের জোয়ারে ভাসেন গ্রামবাসী। সাধারণ মানুষের ভালোবাসার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন সরকার প্রধান। শুরুতে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। পরে সভামঞ্চে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছে। স্বৈরাচারীর মতো বিশৃঙ্খলাকারীদেরও রুখে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অতীতে যেমন দেখেছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের জনগণ যতবার দেশ পরিচালনার সুযোগ করে দিয়েছে, দেশের দায়িত্ব যতবার অর্পণ করেছে, আমরা দেখেছি কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরি করেছে। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আমলে অপরিকল্পিত কর্মকাণ্ডে বিদ্যুৎ জ্বালানির সংকট উল্লেখ করে জনগণকে ধৈর্য ধরে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বহু মানুষ বিদ্যুতের কষ্ট ভোগ করছেন এই মুহূর্তে, কিন্তু এই যে বিদ্যুতের সমস্যা, এই সমস্যা স্বৈরাচার, যে স্বৈরাচারকে এই দেশের মানুষ বিতাড়িত করেছে, তাদের আনপ্ল্যান্ড অপরিকল্পিত পরিকল্পনার জন্য, অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপের জন্য আজকে বিদ্যুৎ এবং জ্বালানির এই অবস্থা। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয়, ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। পরে কটিয়াদীর চারিপাড়ায় সরকারি কার ফ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে বর্তমান সরকার, কিন্তু কিছু রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পথে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই সাধারণ মানুষকে তাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সরকারের প্রতি যে আস্থা জনগণের রয়েছে তা ধরে রেখে আগামীতে সরকারকে সহযোগিতার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউট মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদ্বোধন করে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। সারা দেশে অব্যবহৃত জলাশয়গুলোকে সংস্কার করে মাছ চাষের উপযোগী করার ঘোষণা দেন সরকার প্রধান। মৎস্যজীবীদের কৃষক কার্ড এবং জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান তিনি। মৎস্য চাষিদেরকে কৃষক কার্ডের আওতায় আনা হবে এবং হয়েছে এর মধ্যে। একই সঙ্গে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথমবারের মতন সুন্দরবন এবং হাওর অঞ্চলে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন জেলেদের ভিজিএফ এর আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় পাশে আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল তাৎক্ষণিক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে কাছে পেয়ে কোমলমতি শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। সরকার প্রধানও তাদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। পরে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন সরকার প্রধান। জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কিশোরগঞ্জ। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগেই শেখ হাসিনা ও ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সফর নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন নয়াদিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরেই দিল্লির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। তবে সফরের আগে দুই দেশের সম্পর্কের সংবেদনশীল কিছু ইস্যুর সমাধানকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বিশেষ করে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যকে সফরের উপযুক্ত পরিবেশ তৈরির ক্ষেত্রে নেতিবাচক হিসেবে দেখছে ঢাকা। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. However, this process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August,
by Sheikh Hasina, who has been convicted by the International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. অনুকূল পরিবেশ তৈরির অংশ হিসেবেই দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক আসামিকে দ্রুত ফেরত পাঠানোর কথা দিল্লিকে জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। We have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফরকে শুধু আনুষ্ঠানিক সফর হিসেবে দেখছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরের আগে পারস্পরিক আস্থা ও রাজনৈতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের আদালত। ভারত সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে রোববার এই খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। দেশটির আদালত যাচাই করবেন বাংলাদেশে যে অপরাধগুলো সংঘটিত হয়েছে তা ভারতীয় আইনেও অপরাধ হিসেবে সংজ্ঞায়িত হয় কিনা। অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ দিল্লি ও ঢাকার বর্তমান কূটনৈতিক আলোচনার বাইরে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি সমাধানে পথ খোঁজা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। 2013 সালের দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী এরই মধ্যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। রোববার নির্বাচন ভবনে দুই প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাইয়ের পর এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। নির্বাচনের আগে 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন অবান্তর বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর রোববার হয় যাচাই বাছাই। নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন প্রার্থীদের প্রতিনিধিদের সামনে মনোনয়নপত্র বাছাই করেন। সকালে 11 দলীয় ঐক্যের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্রের কাগজপত্র পরীক্ষা করা হয়। তিনি দুটি মনোনয়নপত্র জমা দিলেও প্রথমটি বৈধ হওয়ায় দ্বিতীয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হয়নি। নির্বাচন ভবনে জোটের নেতাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। পরে 11 দলীয় ঐক্যের নেতারা বলেন, সংবিধান সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের মতামতের প্রতিফলন ঘটত। প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। সংবিধানের 70 অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায়। দুপুরে নির্বাচন ভবনে আসে বিএনপির প্রতিনিধি দল। তাদের উপস্থিতিতে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানান, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী কাজ করবে বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থীরা। আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। আগামী 20 তারিখ 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নির্বাচন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে,
জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের পথ দেখাচ্ছে ফ্লাই হুইল প্রযুক্তি। 1.5 টাকায় মিলবে প্রতি ইউনিট বিদ্যুৎ। বগুড়ায় 25 কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা। বিদ্যুৎ গ্যাস সংকট 6 মাস বা 1 বছরে সমাধান করা সম্ভব নয়। সংকট কাটাতে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিদ্যুৎ গ্যাস ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংকট নিরসনে নিরলসভাবে কাজ করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের বেশি সুদ হার, গ্যাস বিদ্যুৎ সংকট, রাজনৈতিক ও নীতিগত অনিশ্চয়তায় কমেছে বিদেশি বিনিয়োগ। সংকট কাটানো গেলে আগামী 5 বছরে $5 বিলিয়ন বিনিয়োগ আনা সম্ভব বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগকারীর আস্থায় নীতিগত সংস্কার বিষয়ক সেমিনারে আস্থার সংকট দূর করতে নীতি সংস্কার ও সরকারের সঙ্গে বেসরকারি খাতের ধারাবাহিক সংলাপে জোর দেন এমচাম সভাপতি। We see significant potential in advanced manufacturing, digital services, AI cloud and cybersecurity, healthcare, insurance, life sciences, renewable energies, financial services and other technology-driven sectors. এ সময় অর্থমন্ত্রী বলেন, জ্বালানি সংকট সমাধানে সময় লাগবে অন্তত 2 বছর। অর্থনীতি এগিয়ে নিতে সংকট নিরসনে কাজ করছে সরকার। Unfortunately, on the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. So we are struggling with the issue of power and gas. ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে ডিরেগুলেশন বাস্তবায়ন, কর ব্যবস্থার সংস্কার, অনলাইন সেবা নিশ্চিত ও বন্দর কাস্টমসের জটিলতা কমানোর চেষ্টা চলছে বলেও জানান আমির খসরু। For the exporters who are willing to come other than ready-made garment sector, will all be given duty-free bonded license. Everybody will be given. Anybody is coming forward with any export product will be given bonded warehouse tax-free facilities. দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে যাচ্ছে। জেপি মর্গান ও গোল্ডম্যান সাকসের মতো বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় 4 দফা প্রস্তাব দিয়েছে জামায়াত। রোববার সন্ধ্যায় সংসদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকাতেই বিরোধীদের উপর দায় চাপাচ্ছে সরকার। জ্বালানি সংকট মোকাবেলায় 3 মাস আগেই বিরোধী দল 10 দফা প্রস্তাব দিয়েছে জানিয়ে তিনি বলেন, সেগুলো বাস্তবায়ন না করা দুঃখজনক। 17 বছরের মাঠের লড়াই নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মিয়া গোলাম পরোয়ার। মায়েরা সকালে রান্না করতে চায়, কারখানার চাকা চালাতে চায়, হাসপাতালের সেবা চায়, উৎপাদন চায়, রপ্তানি চায়, এগুলো চায়। ওইসব টাকা আর নেই। হাজার হাজার কোটি টাকা বাজেট পাস হয়ে গেছে, এখন খরচ করেন, কোথায় খরচ করবেন? এটা হচ্ছে, আমরা বুঝি তো, ব্যর্থ সরকারগুলো সবসময় দুর্ভোগের কথাটা চেপে নিজের গণবিচ্ছিন্নতাকে বাঁচানোর জন্য এক একটা নন ইস্যুকে সামনে এনে বিরোধী দলের উপর সব চাপ। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 180 দিন পার করল বিএনপি সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননের কাজ চলছে পুরোদমে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। আচরণ করিব। জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে। দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়। এরই মধ্যে বিএনপি সরকার পার করল 180 দিন। প্রতিশ্রুতি অনুযায়ী গত জুন পর্যন্ত 70,000-এর বেশি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, আর 20,832 জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। এর বাইরে প্রথমবারের মতো বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের সরকারি ভাতার আওতায় নিয়ে আসছে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে 2,22,68,000 বৃক্ষরোপণ করা হয়েছে। 6 মাসে 2,165 কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে। 30,000 খালের ডিজিটাল ডাটাবেস তৈরি করা হচ্ছে। ভোট প্রদানের হাতের কালি শুকানোর আগে থেকে কিন্তু আমাদের প্রধান প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু হয়েছে। প্রায় প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কমিটমেন্ট আমরা দেখেছি অনেকটাই দৃশ্যমানভাবে বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে। ক্লাসরুমে শিক্ষাকে আনন্দদায়ক করতে শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম ও ব্যাগ দিচ্ছে। স্বাস্থ্য সেবাকে জনবান্ধব করতে 5,000 চিকিৎসক এবং 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশের 51 শয্যার উপজেলা হাসপাতালকে 151 শয্যায় উন্নীত করা হচ্ছে। সেই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারের ব্যাপক প্রচেষ্টায় আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, শিক্ষা স্বাস্থ্য সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, বৃক্ষরোপণ প্রতিটা ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, স্বৈর শাসনের সময় সীমাহীন লুটপাটের কারণে বিদ্যুৎ সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। সেই সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনায় জোর দিলেন তারা। এর মধ্যে দিয়ে আমরা মনে করি যে আসলে সদিচ্ছা নিয়ে যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ব্যবস্থাগুলো করতে পারলে জনস্বার্থগুলো তারা পূরণ করতে পারবে। সামাজিক সুরক্ষা কর্মসূচির সুফল মানুষ পেতে শুরু করেছে বলছেন গবেষকরা। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর সরকারকে আরও জোর দেওয়ার তাগিদ তাদের। দৈনন্দিন জীবনে একটা বড় ইম্পর্টেন্ট অংশ হলো তার দ্রব্যমূল্যকে সহনীয় মাত্রায় রাখা, যত পারা যায় সিন্ডিকেটের দূরত্ব কমিয়ে আনে আরও কত বেশি সহনীয় মাত্রায় করা যায় দামটাকে। এর বাইরে বাক স্বাধীনতা সহ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা অতীতের যে কোনো সময়ের থেকে অনেক ভালো অবস্থানে বলছেন সংশ্লিষ্টরা। তবে দুর্নীতি দমনে সরকারকে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত দুদক এবং মানবাধিকার কমিশন গঠনে তড়িৎ পদক্ষেপ নিতে হবে। সরকারের মেয়াদকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার সময় এই 180 দিন। আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরুর 6 মাস পার করল তারেক রহমানের সরকার। কেমন গেল প্রথম 6 মাস, কিভাবে দেখা হবে সরকারের কার্যক্রম, তা নিয়ে মিশ্র মূল্যায়ন বিশ্লেষকদের। তারা বলছেন, কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে মূল্যায়নের জন্য 180 দিন যথেষ্ট নয়। তবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ঋণ মওকুফ, খাল খননের মতো কর্মসূচি নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের সরকারের সদিচ্ছার প্রতিফলন। আবার সাদামাটা চলাফেরা সরকার প্রধানকে দিয়েছে ইতিবাচক ভাবমূর্তি। তবে জ্বালানি সংকট সমাধান, কর্মসংস্থান, অর্থনীতি গতিশীল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুশাসন প্রতিষ্ঠায় অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 আগের সব প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনে খোলা মাঠে শপথের মধ্য দিয়ে যাত্রা শুরু তারেক রহমান সরকারের। অজস্র চ্যালেঞ্জ আর আকাশচুম্বী প্রত্যাশা কাঁধে দায়িত্ব নেওয়া সে সরকার পার করল 180 দিন। সরকার গঠনের পরই দ্রব্যমূল্য, বাজার নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি, বিদ্যুৎ জ্বালানি সরবরাহ সহ বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে 180 দিনের কর্মপরিকল্পনা ঠিক করে বিএনপি সরকার। এখন সে সময় পার হওয়ার পর কিভাবে মূল্যায়ন হবে সরকারের 180 দিন? এই সরকার একদিক থেকে অঙ্গীকার, অন্যদিক থেকে বিশাল সমস্যা, চ্যালেঞ্জ নিয়ে কিন্তু দায়িত্ব নিয়েছে। একটা সুশাসিত, দুর্নীতিমুক্ত, জনকল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার, রাষ্ট্র পরিচালনা করার যে সম্ভাবনা, সেটা চট করে 6 মাসে হয়ে যাবে সেটা আশা করাটা কঠিন। তবে যেটা কিছু ইঙ্গিত পাওয়া যায়, তাতে আমার কাছে যেটা মনে হয় মোটা দাগে সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। বিশ্লেষকরা মনে করেন, নানা অনিশ্চয়তা আর অস্থিরতা পেছনে ফেলে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর দেশে ফিরেছে স্থিতিশীলতা। অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সদিচ্ছা, যার প্রতিফলন
10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিন ভাতা, খাল খনন, বৃক্ষরোপণের মতো বেশ কিছু গণমুখী কর্মসূচি। আবার প্রধানমন্ত্রীর সাদামাটা চলাফেরা আর ভিভিআইপি প্রোটোকল সংকুচিত করার মাধ্যমে নতুন নজির গড়েছে সরকার। জবাবদিহিমূলক সরকারের একটা পরিচয় আমরা পেলাম। যতগুলো কমিটমেন্ট ছিল 6 মান্থে তার ম্যাক্সিমাম এসে মিট করার চেষ্টা করেছে। খাল খনন বলেন, সার দেওয়া বলেন, কৃষকের ঋণ মওকুফ বলেন, ফ্যামিলি কার্ড। এটা বোঝা যাচ্ছে যে সরকার অনেক বেশি কমিটেড ম্যানিফেস্টোর প্রতি। আবার এই ম্যানিফেস্টোতে কমিটেড মানি হলো সরকার জনগণের প্রতি কমিটেড, জনগণের ভোটটা সে চায় আগামীতেও। বাজেটেও কিন্তু কিছু কিছু তারা প্রতিশ্রুতি দিয়েছে। কর্মসংস্থানের জন্য তারা বলেছে, বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের কর সুবিধা এগুলা দিয়েছে। তো এগুলো সবই হচ্ছে যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়। 180 দিনের এই সরকারকে কঠিন পরীক্ষায় ফেলেছে গ্যাস বিদ্যুতের সংকট। আবার মব কমলেও এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, কর্মসংস্থান, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সরকারকে। চ্যালেঞ্জ কিন্তু ক্রমাগত বাড়ছে। ঝুঁকির মূল সূত্রগুলো একদিক থেকে আমলাতন্ত্র, যারা ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা যেগুলো আছে সেখানে তারা মূল প্রতিবন্ধকের ভূমিকা পালন করছে। অন্যদিক থেকে দ্বিতীয় যে ঝুঁকি সূত্র, সেটা আমি দেখছি রাজনৈতিক দল থেকে, যারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, তারা ভাবছে এটা তো আমাদের পালা। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা, যে দুর্নীতির আসল জায়গাগুলো ওগুলোকে ভেঙে দেওয়া। এটাই যদি করতে পারে তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেকারত্ব কীভাবে দূর করা যায়, আর্থিক বন্টনটা যেন সঠিকভাবে হয় এবং আইন শৃঙ্খলাটাকে অব্যাহতভাবে উন্নত করা। আপনি যতই উন্নয়নের কাজ করেন, যত ভালো ভালো কাজও করেন, কোনো কিছু টিকবে না যদি মানুষ নিরাপদ বোধ না করে। যেন নিরাপদ বোধ করানোর জন্য যতগুলো কাজ আছে সবগুলো কাজই ফোকাস করা উচিত। গত 6 মাসে কখনো কখনো দায়িত্বশীল কারো কারো মন্তব্য সরকারের জন্য ছিল বিব্রতকর। এক্ষেত্রে আগামীতেও সতর্ক থাকার তাগিদ বিশ্লেষকদের। পবিত্র একটি দায়িত্ব রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকারের উদাসীনতা দেখছে বিরোধী জোট। নাগরিক চাহিদা পূরণে ক্ষমতাসীনরা ব্যর্থতার দিকে যাচ্ছে বলেও মন্তব্য তাদের। বর্তমান সরকারের 180 দিনের কার্যক্রম মূল্যায়নে সময় সংবাদকে এসব বলেছেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, ভিন্ন পথ দমনে বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকারের পথ অনুসরণ করছে। এসব আমলে নিয়ে সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখবে বলে প্রত্যাশা বিরোধী শিবিরের। আরও জানাচ্ছেন শফিক মুন্সি। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসান পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 2/3 জনমত নিয়ে নির্বাচিত হয় বিএনপি। গেল ফেব্রুয়ারি থেকে চলতি আগস্ট, ক্যালেন্ডারের হিসাবে সরকার গঠনের মেয়াদ মাত্র 6 মাস। এই কদিনেই সরকারের সফলতা ব্যর্থতার লিটমাস টেস্ট সম্পন্ন করার কথা জানাচ্ছেন বিরোধী দলীয় নেতারা। সমালোচনার পাশাপাশি জানান প্রত্যাশার কথাও। 180 দিনে there is no success. জুলাই সনদ ও গণভোট নিয়ে সরকারের অবস্থানকে জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতির লঙ্ঘন বলে চিহ্নিত করছেন জামায়াত এনসিপির শীর্ষ নেতারা। গণভোট মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতার লাগাম টানা হয়েছে ওখানে। কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে ফরম্যাটটা বিদ্যমান সংবিধানে আছে, এটা থাকবে না। এই কারণে ওনারা গণভোট আর মানেন না। যদিও তারা বলছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু বাস্তবতা হলো যে জুলাই সনদে তো তাদের নোট অফ ডিসেন্টে ভরপুর এবং তারা আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকেই তারা কার্যকর করতে চায়, যেটা আসলে সংস্কারের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে কখনোই সম্ভবপর হবে না। নাগরিক সংকটের চিত্র তুলে ধরে বিরোধী দলীয় নেতারা বলছেন, জনস্বার্থ সংরক্ষণে ব্যর্থতার দিকে যাচ্ছে এই সরকার। বিদ্যুতের দাম বৃদ্ধি হলো, জ্বালানির দাম বৃদ্ধি হলো এবং গ্যাসের একটা সংকট চলছে এই মুহূর্তে, এবং মানুষ কিন্তু এক ধরনের নাভিশ্বাস এই জায়গাগুলোতে। তো বিদ্যুৎ, জ্বালানি বা গ্যাস, এগুলোর উপরে তো আসলে অর্থনীতির মোবিলিটিটা নির্ভর করে। আই হ্যাভ এ প্ল্যান, আমরা সব ভাবলাম যে কি একটা বড় প্ল্যান, তাই নাকি প্ল্যান 6 মাসের মধ্যে আবার হেলমেট বাহিনী নামবে, একটা প্ল্যান। বিদ্যুৎ থাকবে না, প্ল্যান। হ্যাঁ, গ্যাসে মানুষ চুলা জ্বালাতে পারবে না, প্ল্যান। ভিন্নমত সহিংসতার ব্যাপারে বর্তমান সরকার দিন দিন ফ্যাসিবাদী হয়ে উঠছে বলেও অভিযোগ এসব নেতার। অল্পদিন হলো তারা সরকার গঠন করেছে, এর মধ্যেই যদি ক্যাম্পাসগুলোতে এই ধরনের একটা মারমুখী অবস্থানে ছাত্র সংগঠনগুলো যায়, যদি ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, এবং আমরা সেখানে দেখছি যে শুধু ছাত্রদল না, আরও অনেকেই তাদের সঙ্গে এসে যুক্ত হয়ে পড়েন আর কি।
তো এটা একটা অশনি সংকেত তৈরি করে। ভিন্ন মতের উপরে দমন পূরণ, একদলীয় যে শাসন যেটাকে বলা হয় কর্তৃত্ববাদী, যেটা হাসিনা করেছে, সেদিকে যেত না। ওনারা তো সেই দিকে রওনা করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন না। সেই জন্য সহ অবস্থানেরও আশাবাদটা ছিল জুলাই অভ্যুত্থানের সুফল হিসেবে, সে আশাটাও তারা ধুলায় লুণ্ঠিত করে দিয়েছে। এত সব সমালোচনার মাঝেও বর্তমান সরকার বর্ষা বিপ্লবের চেতনা সমুন্নত রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন সব রোগের মূল চিকিৎসা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংসদের চেয়ে রাজপথে বেশি সরব হওয়ার চেষ্টায় বিরোধী দল, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে সাংবিধানিক ও সংসদীয় রীতিতে দখল না থাকায় জুলাই সনদ ও গণভোটের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি জামাত। যদিও গ্যাস বিদ্যুৎ সংকটের মতো জনভোগান্তির ইস্যুগুলোতে রাজপথে সোচ্চার দলটি। এখনই চূড়ান্ত বিরোধিতা চায় না বিরোধী জোট। এজন্য সতর্ক বিরোধিতার মাধ্যমে সরকারি দলকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও মত বিশ্লেষকদের। নাজমুস আলীর রিপোর্ট। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা ও সংকট সমাধানে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকেও বিরোধী দলের প্রতি সহযোগী মনোভাব প্রতীয়মান। নামের কাঙ্গাল নই, আমরা কামের কাঙ্গাল, কামটাই দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক সরকারের বিগত 6 মাসে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিরোধী দল সংসদে সরকারের কতটা যৌক্তিক সমালোচনা করতে পেরেছে তা যেমন মূল্যায়ন করা হচ্ছে, তেমনি নাগরিক সংকট সমাধানে বিরোধী দলের ভূমিকাকে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72 সংবিধানে অনেক কথা বলেছি। বিশ্লেষকরা বলছেন সাংবিধানিক ইস্যুতে দক্ষতা কিছুটা কম থাকায় সংসদীয় উপায়ে জনমত গঠনে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বিরোধী জোট। আবার কেউ কেউ বলছেন নির্বাচনের আগে জুলাই সনদ ও গণভোটের বিষয়ে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতা ছিল রাজনৈতিক, কিন্তু বিএনপি এখন তা সাংবিধানিকভাবে মোকাবিলা করতে চাওয়ায় যুক্তিতর্কে পেরে উঠছে না বিরোধীরা। আমার কাছে মনে হচ্ছে তারা ঠিক সেভাবে প্রস্তুতি নিয়ে সংসদে যায় না, ঠিক পড়ালেখা করে না, এখনো আন্দোলনমুখী। সংসদীয় যে প্রটোকল আছে, সংসদীয় যে বিধি আছে, সংসদে যতক্ষণ আছেন আপনি ততক্ষণ ওই বিধি মেনে কাজটা করতে। বিএনপি কাউন্টার করছে সাংবিধানিক কাঠামোর আলোকে, আইন দিয়ে ওইটাকে কাউন্টার করতেছে। আর জামাতের এই যুক্তিটা হলো অনলি পলিটিক্যাল, আইনি না। কারণ তারা আইনি যুক্তিতে তো তারা একমত হয় নাই, তারা তো রাজনৈতিক যুক্তিতে একমত হয়েছে। দুই বিশ্লেষকই মনে করেন সংসদের চেয়ে রাজপথে বেশি সরব বিরোধী দল। এটা সত্যিকারের ইফেক্টিভ যে বিরোধিতা, এই বিরোধিতাটাকে তারা রাস্তায় যতটা ভালোভাবে করতে পারে সংসদের ভিতরে ততটা ভালোভাবে করতে পারছে না। এটা ডিসেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি রাজপথে। রাজপথের কথা বলছে বারবার, রাজপথে চলে যাবে, রাজপথে গিয়ে দাবি আদায় করবে। এটা তখনই বলা যাবে যখন সংসদ ব্যর্থ হয়, কিন্তু সংসদে তো আসলে আলাপগুলো শেষই হচ্ছে না। সম্প্রতি গ্যাস বিদ্যুৎ সংকট কিংবা দ্রব্যমূল্য নিয়েও জনমত গঠন কিংবা সংকট সমাধানে কার্যকর রূপরেখা দিতে পারেনি জামাত, বলছেন বিশ্লেষকরা। গ্যাস দিয়ে, বিদ্যুৎ দিয়ে, নইলে কুদি ছেড়ে দেয়, এটা হলো তো রেটোরিক্স করে তো লাভ। যেটা বিরোধী দল করতে পারত, যে আসলে বিদ্যুতের সংকট সমাধান করতে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সরকার, সেটা দেখাইতে পারতেছে না। সে তো খালি স্লোগানের মধ্যে সীমাবদ্ধ। মানুষের অনেকগুলো ডিমান্ড আছে, সেই ডিমান্ড কি? মানুষ একটা স্থিতিশীলতা চায় বাজারের মধ্যে, মানুষ একটা স্থিতিশীলতা চায় শেয়ার মার্কেটে, মানুষ একটা আইন শৃঙ্খলা স্থিতিশীলতা চায়। সেখানে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণে বিরোধী দলগুলো কন্ট্রিবিউট করতে পারছে না। দলীয় কর্মসূচি ও সংসদের কার্যক্রম মূল্যায়ন করে বিশ্লেষকদের মত, এখনই হয়তো সরকারকে চূড়ান্ত চাপ দিতে চায় না বিরোধী দল, তবে সতর্ক বিরোধিতার মাধ্যমে বিএনপিকে পর্যবেক্ষণ করছে জামাত। খুব কশাস, সতর্ক বিরোধিতা, খুব সতর্কভাবে বিরোধিতা করে জামাত। হ্যাঁ, তবে তাদের পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যথেষ্ট পরিমাণে মার্জিত, ভালো। সরকারের সাথে আরও কত বেশি বোঝাপড়া যেতে পারে সংসদে, সেটার দিকে তাদের ফোকাস করা উচিত রাজপথের আন্দোলনের চেয়েও। মাত্র 6 মাসেই বিরোধী দলের ভূমিকা মূল্যায়নের জন্য যথেষ্ট নয় মন্তব্য করে অপেক্ষা করার পরামর্শ বিশ্লেষকদের। আমার অনুমান। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলের পর গণতান্ত্রিক যাত্রার 180 দিনেই নির্বাচনী ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি পূরণ করেছে বিএনপি সরকার, যার মধ্যে অন্যতম ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মকর্তাদের ভাতার আওতায় আনা, নির্দিষ্ট সংখ্যক ইমাম পুরোহিতরা ভাতা পাওয়ার সুফল পেলেও অনেকেই এখনও অপেক্ষায়।
ভাতার পরিবার ও পরিধি দ্রুত বাড়ানোর তাগিদ ধর্মীয় চিন্তাবিদদের। ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। নির্বাচনী ইশতেহারে ইমাম, পুরোহিত, ধর্মযাজক সহ সব ধর্মের উপাসনালয়ে কর্মরতদের ভাতার আওতায় আনার ঘোষণা দেয় বিএনপি। সরকার গঠনের 1 মাসের মাথায় মার্চে পাইলট প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে 6017টি ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও ধর্মযাজক সহ মোট 13,949 জনকে দেয়া হয় সম্মানী ভাতা। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে অবহেলিত ইমাম মুয়াজ্জিনকে একটা সম্মান দান করেছে। সরকার আমাদের যে বেতন দিয়েছে মোটামুটিভাবে আমার সংসার চালিয়ে যেতে পারি। নির্বাচিত হওয়ার পর প্রথম 6 মাসেই বিএনপি সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম এই ইমাম পুরোহিত ভাতা, যার সুফলও মিলতে শুরু করেছে এর মধ্যেই। আমি 4 মাসের ভাতা পেয়েছি, যেটা আমার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। মন্দিরে পুজো অর্চনা করে যা পাইতাম তাতে সংসার সুন্দরভাবে চলতে না। যে বেতনটা দিয়েছে তাতে আমার মোটামুটি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারি। সরকার বলছে 2026-27 অর্থ বছরে 86,709টি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডা এই ভাতার আওতায় আসবে। এর সুফল পাবেন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত 2.5 লাখের বেশি ইমাম, পুরোহিত, ধর্মযাজক। মসজিদে আওতায় 10 জনের টাকাই ইনশাল্লাহ চলতেছে এবং আমরা কোনো সরকারি কোনো অনুদান পাইনি। কয়েকবার দরখাস্ত নেওয়া হয়েছে, কাগজপত্র জমা নিচ্ছে, বেতন দেবে, এ পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাইনি। ধর্মীয় চিন্তাবিদরা মনে করছেন সরকারের এই ভাতায় কিছুটা হলেও স্বস্তি মিলবে ধর্মের জন্য জীবন উৎসর্গকারীদের। তবে ভাতার পরিধির পাশাপাশি ধীরে ধীরে পরিমাণও বাড়ানোর তাগিদ তাদের। বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার সাথে সাথেই কার্যক্রম শুরু করেছেন। এখন যে 13,000 সামথিং প্লাস মসজিদ, গির্জা, প্যাগোডা বা বিভিন্ন উপাসনালয়ের যারা চার্জে আছেন তাদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়ে প্রাথমিকভাবে এগিয়ে যাওয়া হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা এই সিদ্ধান্ত দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে এবং এটা আমরা অত্যন্ত পজিটিভলি দেখতেছি। কাজটা শুরু হয়েছে, এই কাজটা তো আগে কখনো এই দিকটা ভাবিনি। এই পদক্ষেপটা আমি অত্যন্ত প্রশংসা করি এবং এটা যদি আওতাটা বাড়ে তাহলে মন্দ। তবে এটার পাশাপাশি একটা কথা আমি বলি, শুধু পুরোহিতদের প্রণামী বা তাদের সহযোগিতা বাড়ালে হবে না, মন্দিরগুলো সংস্কারের ব্যাপারেও একটু সরকারকে হাত দিতে হবে। দেশের সব ধর্মীয় উপাসনালয় ভাতার আওতায় এলেই সরকারের এই উদ্যোগ পরিপূর্ণ সফলতা পাবে বলেও মনে করেন তারা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথম 180 দিনে এগিয়ে চলেছে অর্থনৈতিক ও বাণিজ্য পরিকল্পনার বাস্তবায়ন। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন জিডিপি অর্জনের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কৃষি ঋণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক কর্মসংস্থানে জোর দিয়েছে সরকার। এছাড়া রপ্তানি খাতের শিল্প প্রতিষ্ঠানকে গতিশীল করতে দেয়া হচ্ছে ঋণ ও প্রণোদনার সহায়তা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। ক্ষমতার প্রথম 180 দিন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের অর্থনীতিকে পুনর্গঠনে জোর দিয়েছে বিএনপি সরকার। বাণিজ্য, বিনিয়োগ এবং জনকল্যাণমূলক খাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে 2 শতাধিক দৃশ্যমান উদ্যোগ। 2034 সালের মধ্যে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই সাজানো হয়েছে এই প্রাথমিক কর্মপরিকল্পনা। তবে বৈশ্বিক নানা সংকটে কর্মপরিকল্পনা বাস্তবায়ন অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। সরকার তো জানে না যে এই তারা ক্ষমতায় গেলেই ওইদিকে মার্কিন ইরান যুদ্ধটা শুরু হবে এবং সেই যুদ্ধটা সারা বিশ্বের অর্থনীতিকে যেমন একটা টালমাটাল করেছে, আবার ট্রাম্প ট্যারিফ নামে আরেকটা জিনিস মানে সারা বিশ্বে চাপিয়ে দেওয়া হয়েছে। সেটাও কিন্তু আমাদেরকে একটা অস্বস্তিকর পরিবেশে নিয়ে গেছে এবং আমাদের রপ্তানি আদেশ কমিয়ে দিয়েছে। জোর দেওয়া হয়েছে অর্থনৈতিক কূটনীতিতেও। চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শ্রমবাজার প্রসারে মিলেছে বড় সাফল্য। চীনের সাথে 17টি চুক্তি ও সমঝোতার পাশাপাশি মিলেছে $9 বিলিয়নেরও বেশি প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব। পলিসি সংস্কারের হাত ধরে বেড়েছে নেট বৈদেশিক সরাসরি বিনিয়োগ বা এফডিআই। তবে বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি অর্থনৈতিক গতিশীলতা বজায় রাখতে পাইপলাইনে জমে থাকা বৈদেশিক ঋণ ও নতুন বিদেশি সহায়তার অর্থ ছাড় করানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিবিদরা। বাজেটেও আমরা বেশ কিছু প্রণোদনা দেখেছি, রাজস্ব শুল্কের যৌক্তিকরণ দেখেছি, বিভিন্ন ধরনের বিনিয়োগ সহায়ক যেসব সুযোগ সুবিধা, বন্ডেড ওয়্যারহাউস থেকে শুরু করে অন্যান্য ব্যাংকিং সেক্টরের মাধ্যমে সুবিধা, এগুলো তারা দিয়েছেন। সবটা মিলে আমি বলবো যে
বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলোর জন্য হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো চাঞ্চল্য আমরা শ্রমবাজারে লক্ষ্য করছি না। প্রান্তিক পর্যায়ে কৃষিখাতের অবকাঠামোগত সংস্কারে খাল ও নদী পুনর্খননে গুরুত্ব দিয়ে আগামী 5 বছরে খনন করা হবে 20,000 কিলোমিটার খাল ও নদী। বিশাল এই কর্মপরিকল্পনার বাস্তবায়নে সুফল পেতে শুরু করেছে মাঠ পর্যায়ে সুবিধাভোগীরা। যুব কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে সরকারের। এছাড়া অভ্যন্তরীণভাবে বন্ধ থাকা 14টি পাটকলের মধ্যে 9টি বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদনে নিয়ে আসার পরিকল্পনায় বদ্ধপরিকর সরকার। তবে দৃশ্যমান করার পরামর্শ সংশ্লিষ্টদের। সরকার বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং এটা প্রশংসার ব্যাপার যে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া, থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারেও সরকারের একটা কমিটমেন্ট আছে। কিন্তু এই জিনিসগুলোর কিন্তু রেজাল্ট আসতে টাইম লাগবে। এটা কিন্তু এমন না যে 180 দিনে বা ইভেন 1-2 বছরের সামনের 1-2 বছরের রেজাল্ট আসবে। বিশ্লেষকরা বলছেন 180 দিনের এই সংক্ষিপ্ত রোডম্যাপ সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে এই ধারাবাহিকতা বজায় রাখা এবং জনজীবনের স্বস্তি দিতে বাজার মনিটরিংয়ে কঠোর হওয়ার বিকল্প নেই বলছেন তারা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, পে স্কেল দেয়ায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হলেও 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতেই এই সিদ্ধান্ত। অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মসংস্থান এবং উৎপাদন বাড়ানো, সেই সাথে জ্বালানি সমস্যার সমাধানে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 5 লক্ষ টাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। চলতি অর্থবছরের শুরুতেই তা বাস্তবায়নের কথা থাকলেও নানা কারণে আটকে যায়। ফলে পে স্কেল বাস্তবায়ন নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। জানা গেছে প্রধানমন্ত্রীর সম্মতি পেলে শিগগিরই এটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে, যেখানে মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে চলতি অর্থবছরেই সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন হবে। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সংকট সমাধানে রাশিয়া, চীন, ইন্দোনেশিয়া থেকে জ্বালানি কেনার চেষ্টা করছে সরকার। বহুমুখী সাপ্লাই চেইন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। কর্মসংস্থান ও উৎপাদন বাড়িয়ে সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলেও জানান মুখ্য সচিব। আমরা কর্মসংস্থান করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে মধ্যরাতে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় ছাত্রদল ও ছাত্র শিবির। মানসিক নির্যাতনের অভিযোগে রোববার রাতে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। পরবর্তীতে বিষয়টি নিয়ে দুপক্ষের বাকবিতণ্ডা হাতাহাতিতে গড়ায়। এতে আহত হন এক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় আলোচনার সময় ফজলুল হক হলের সামনে জড়ো হন বিভিন্ন হলের ছাত্র শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা। শুরু হয় দুই সংগঠনের তীব্র বাকবিতণ্ডা। শিবিরের বিরুদ্ধে বহিরাগত এনে মব তৈরির অভিযোগ তোলে ছাত্রদল। অন্যদিকে অভিযুক্ত প্রাধ্যক্ষকে রক্ষা কবচ দেওয়া এবং অপপ্রচারের অভিযোগ তুলে ছাত্র শিবির। এদিকে আলোচনার মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুপক্ষ। এতে হতাহত হন ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস ইমামুল হাসান। তবে দুই ছাত্র সংগঠনের রাজনীতির মারপ্যাচে মূল ঘটনা ধামাচাপা পড়ে এবং সঠিক বিচার না পাওয়ার শঙ্কা ভুক্তভোগী শিক্ষার্থী ইব্রাহিমের। ভিকটিম দাবি করেছিল যে সিসিটিভি ফুটেজ দেখলে সবকিছু ক্লিয়ার হবে। সেই ফুটেজ আমরা দেখতে আসছি, কিন্তু 6 ঘন্টা ধরেও
আমাদেরকে সেই ফুটেজ দেখানো হয় নাই। এই একটা ঘটনাকে ভিন্ন প্রেক্ষিতে নিয়ে যে শিবিরের মবক্রেসি তৈরি হয়েছে এবং তারা আজকে এই ঘটনার জন্য মূল দায়ী। এখানে তো ছাত্রদল বনাম শিবির যে ডাইমেনশনটা ডাকসু ভিপি সাদিক কায়েম করার চেষ্টা করতেছে, এটা আসলে খুবই নিন্দনীয়। ইস্যুটা ছিল আমার ইস্যু যে আমার সাথে এরকম একটা ক্রাইম হয়ে গেছে। পরে এটা নিয়ে আবার যে মানে চিরচারিত যেটা রূপ যে শিবিরের ছাত্রদলের যে ক্লাস, শিবিরও বাইরে থেকে পোলা বানাচ্ছে, তারপর ছাত্রদলের বাইরে থেকে পোলা বানাচ্ছে, তার দুই গ্রুপে মারামারি লাগছে। লাস্ট পর্যন্ত যে প্রবোজ যে ক্রিমিনাল তাকে আমার হলের ছাত্রদল আমি চিনি তারাই শেল্টার দিয়ে নিয়ে গেছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত গড়েছে বিএনপি সরকার। প্রথম 180 দিনেই প্রান্তিক পর্যায়ের ধর্মীয় গুরুদের জন্য সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক সুরক্ষায় চালু হয়েছে সম্মানী ভাতা। প্রথম পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় বরিশাল বিভাগের 1128 জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এসেছেন ভাতার আওতায়। পাশাপাশি একই কর্মসূচির সুবিধা পাচ্ছেন বরিশাল জেলার 38 জন হিন্দু পুরোহিত ও সেবায়েত। রাষ্ট্রীয় স্বীকৃতি ও অর্থনৈতিক সুরক্ষায় উচ্ছ্বসিত সুবিধাভোগীরা। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। আজানের সুর কিংবা মন্দিরের শঙ্খধ্বনি অথবা গির্জার ঘণ্টা সবই ইবাদত। আর তার খেদমতে উপাসনালয়ে কাটিয়ে দেয়া মানুষের গল্প এতদিন ছিল ত্যাগের বিপরীতে শুধুই তিতিক্ষার। একজন ইমামের 5 ওয়াক্ত কিংবা একজন মুয়াজ্জিনের প্রার্থনার ডাক অথবা পুরোহিতের পূজা নয়তো একজনের ফাদারের প্রার্থনা সামাজিক মান মর্যাদায় কিংবা আর্থিক সুরক্ষায় এই দেশে এতদিন কতটাই বা সম্মানিত করেছে তাদের। তবে আজ দৃশ্যপট বদলেছে। 180 দিন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে, বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের সম্মানের আওতায় এনেছে। বহুদিন পর খানিক সুখ তাদের ঘরে, আর দীর্ঘশ্বাসহীন মুখে স্বস্তির নিঃশ্বাস। একজন সরকার প্রধানের ঘোষণা দিয়েছে যোগ্য সম্মাননা। সরকারি ভাতা দেওয়ার জন্য আমরা অনেক উপকারিতা। সেবাহিত পুরোহিতের জন্য মাসিক যে টাকাটা দিচ্ছে এর জন্য কাউকে ধরতে হয় না। 4 মাস ধরে সরকার আমাদের যে বেতন দিয়েছে সে দিয়ে আমার কন্যা সন্তানের চাহিদা পূরণ করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে ভাতাটা দিচ্ছে তাতে অনেক উপকার হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের তথ্য মতে প্রথম পর্যায়ে বরিশাল বিভাগের 6টি জেলায় 1128 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং জেলার 38 জন পুরোহিত ও সেবায়েতের মাঝে এই সম্মানই পৌঁছে দেওয়া হয়েছে। 30-35 বছর পর্যন্ত ইমামতি করি, এর মধ্যে আর কোনো সরকার কখনোই আমাদের এভাবে মূল্যায়ন করতে এগিয়ে আসেনি। বর্তমান সরকার আমাদের এই 4 মাস যে ইয়ে করছে, যে সেবায় পুরোহিত করিয়ে যে বেতনটা দিয়েছে, তাতে আমার মোটামুটি ছেলেমেয়ে নিয়ে ভালো থাকতে পারি। সরকারের এই কল্যাণকামী উদ্যোগ বাস্তবায়নে একযোগে কাজ করছে কয়েকটি তদারকি সংস্থা। দফতরগুলোর কর্তারা বলছেন যোগ্য ব্যক্তিদের বাছাই করেই এ ভাতার আওতায় আনা হয়েছে। সরকারি খাত থেকে বা সরকারের তরফ থেকে একটা আর্থিক সুবিধা প্রাপ্তি, এটা তাদের জন্য একটা সম্মানজনক বিষয়। সরকার আমাদের প্রতি যে সুদৃষ্টি দিয়েছেন, ভালো দৃষ্টি দিয়েছেন, আমরা এই জন্য ইমামরা খুব সন্তুষ্ট। আমরা পরিদর্শন করে তাদের সাথে কথা বলেও দেখেছি যে এই সরকারের এই অনুদান পেয়ে তারা উৎসাহিত। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে 2026-27 অর্থ বছরে বিভাগের সম্মানী ভাতার আওতায় প্রায় 5632টি ধর্মীয় প্রতিষ্ঠান যুক্ত করতে কার্যক্রম চলছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়ার ফ্লাই হুইল প্রযুক্তি। পরীক্ষামূলক উৎপাদনে সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট সক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে পল্লী উন্নয়ন একাডেমি RDA। এরুলিয়ার বামদিঘিতে চলছে এই প্রযুক্তির পরীক্ষা। উদ্যোক্তাদের দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হতে পারে মাত্র 1.5 টাকা। সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল না হওয়ায় প্রচলিত বিদ্যুৎ উৎপাদনের বাইরে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এই প্রযুক্তি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। বিদ্যুৎ উৎপাদনে এতদিন ভরসা ছিল গ্যাস, তেল, কয়লা কিংবা সূর্যের আলো। এবার জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা দেখাচ্ছে বগুড়া।
ফ্লাইহুইল প্রযুক্তিতে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদনের সফলতার পর এবার 25 কোটি টাকা ব্যয়ে 1 মেগাওয়াট ক্ষমতার পূর্ণাঙ্গ প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি। এরুলিয়ার বান্দিগিতে পরীক্ষামূলকভাবে প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে চলছে 2টি পাম্প ও একটি ওয়েল্ডিং মেশিন। 2004 সাল থেকে প্রযুক্তি নিয়ে গবেষণা করছে আরডিও বিগ চিক্স অ্যান্ড এগ্রি ইঞ্জিনিয়ারিং। বর্তমানে 500 কিলোওয়াট ক্ষমতার 2টি মোটর দিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ হতে পারে মাত্র 1 টাকা 50 পয়সা। আরডিএর পরিকল্পনা অনুযায়ী 25 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হবে 1 মেগাওয়াটের পূর্ণাঙ্গ প্ল্যান্ট। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিয়ে উনি বাংলাদেশের উন্নয়ন কাজে হাত দিয়েছেন, আমি এই পরিকল্পনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এটা যদি পরিপূর্ণ আকারে আমরা দাঁড় করাতে পারি তাহলে 1 ইউনিট বিদ্যুৎ 1.5 টাকাতে আমরা এটা সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই জেনারেটরটা সম্পূর্ণ আমাদের কাস্টমাইজ করা, আমাদের নিজেদের করা। এই গবেষণাটা আমরা হলো যে সায়েন্টিফিক্যালি, আর্টিক্যালি এবং থিওরিটিক্যালি এটা হলো যে প্রুভ করছি যে ডাটাগুলো আমাদের কাছে আছে। প্রকল্পটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি জলবায়ু ট্রাস্টেও জমা দেওয়ার কথা জানান আরডিএ কর্মকর্তা। সরাসরি যদি বলি, এটা ফ্লাই হুইলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি। এটা বাংলাদেশে প্রথম না, এটা বর্তমানে যদি আমি বলি ইউএসএতে রয়েছে, চায়নাতে রয়েছে। বাংলাদেশের যখন বিদ্যুৎ অর্থাৎ জ্বালানির সংকটের দিকে যাচ্ছে তখন আমরা এটা এই প্রযুক্তিটির চাহিদা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বিকল্প কিভাবে জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পরিদর্শন শেষে উদ্যোগটি বড় পরিসরে নিতে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। মাত্র 1 কোটি টাকা দিয়ে এই মেশিনটা তৈরি করা সম্ভব। সেখানে সরকার যদি পৃষ্ঠপোষকতা দেয়, তাদের ফান্ডিংটা যদি দেয়, তাহলে তারা এগুলো তৈরি করে মার্কেট করতে পারবে। ফ্লাইহুইল প্রযুক্তির বড় সম্ভাবনা হলো এটি সূর্যের আলো বা আবহাওয়ার উপর নির্ভরশীল নয়। প্রকল্পটি সফল হলে প্রচলিত ব্যবস্থার বাইরে তৈরি হবে বিদ্যুতের নতুন বিকল্প। একই পরিমাণ বিদ্যুৎ সৌরশক্তি থেকে উৎপাদনে খরচ হতে পারে 100 কোটি টাকার বেশি, যা এই প্রকল্প ব্যয়ে 4 গুণ। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোরের সময় আরও থাকছে, পটুয়াখালীতে দেশের প্রথম বিষধর সাপের খামার। এই বিষের ক্রেতা ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলে কমবে আমদানি নির্ভরতা, কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা। বরিশাল নগরীর রূপাতলী থেকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট পর্যন্ত মহাসড়কে পরিণত হয়েছে মৃত্যুর কূপে। দপদপিয়া সেতুর ঢাল আর সংকুচিত সড়কে ছুটে চলা বেপরোয়া যানবাহনের চাকায় গত 6 বছরে 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নিহত হয়েছেন 11 জন। ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবন বাজি রেখেই সড়ক পার হতে হয় শিক্ষার্থীসহ হাজারো মানুষকে। শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলন আর সড়ক অবরোধে ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিকরা। অন্যদিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। শোভন হাসানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান বাপ্পি। ব্রিজের ঢাল বেয়ে নেমে আসছে দ্রুত গতির যানবাহন। জীবন বাজি রেখে হাতের ইশারায় সড়ক পার হচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিদিনের এই পথ চলা যেন নিশ্চিত মৃত্যুফাঁদ। দক্ষিণের 4 জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। রূপাতলী থেকে দপদপিয়া সেতু হয়ে বিশ্ববিদ্যালয় 0 পয়েন্ট পর্যন্ত এই 9 কিলোমিটারে দিনরাত চলে হাজারো যানবাহন। বেসরকারি কয়েকটি সংস্থার তথ্য মতে গত 6 বছরে এই সড়কে প্রাণ হারিয়েছেন 11 জন আর আহত 44 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়েরই 2 জন শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন 8 জন। প্রতিবাদে 6 দিনে 40 ঘন্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রূপাতলী থেকে 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 9 থেকে 10 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত দুর্ঘটনাগুলো হচ্ছে এই যে ঢালুতে হওয়ার কারণে সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টির পানি জমার কারণে রাস্তাগুলো ভেঙে যায়, যার কারণে গাড়ি স্লিপ করে এবং দুর্ঘটনার কারণে শিকার হয়। এদিকে চালকরা দুষছেন মহাসড়কের বেহাল দশা এবং ছোট হয়ে আসা জায়গাকে। অন্যদিকে ক্রমাগত দুর্ঘটনা আর শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে কোটি টাকার ক্ষতির মুখে পড়ার দাবি বাস মালিকদের। রাস্তার জন্য দেখা যায় ব্রেক মারলে তারপরও এক ঢালে করে আরেকটা নামে যায়। বললে বুঝাইতে পারবো না, যদি চালাইতেন তাই বুঝতেন গাড়ির কত কষ্ট। ভাঙাচোরা রাস্তা, ওই অনুযায়ী আতঙ্কে তো থাকতেই হয়। অ্যাক্সিডেন্ট হওয়াতে রাস্তা অবরোধ হয়, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় এবং এই 50টা অ্যাক্সিডেন্টে আমাদের ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকার উপরে ভাই। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি সমস্যা সমাধানে বসে নেই তারা, আর দুর্ঘটনা এড়াতে এবং মহাসড়ক নিরাপদ করতে কাজ চলছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথকে বারবারই তাগিদ দিচ্ছি রাস্তাটা যাতে একটু প্রশস্ত করা হয়, ফুটপাত করা হয়, ফুট ওভারব্রিজ করা হয়
এবং মাঝখানে যাতে একটা ডিভাইডার থাকে, টোলঘর থেকে ছোট ব্রিজ পর্যন্ত যাতে এআই ক্যামেরা দেওয়া হয়, ওটা আমরা পুলিশকেও জানিয়েছি। প্রস্তাবনা হাতে নিয়েছি, যেটা অলরেডি অনুমোদন হয়ে গেছে এবং গত জুলাই মাসের 19 তারিখে এটার ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে। প্রায় 12 কোটি টাকা ব্যয়, এখানে আমরা সার্ফেসে কিছু কাজ করাবো। বেসরকারি তথ্য মতে পদ্মা সেতু চালুর পর বরিশাল কুয়াকাটা এবং বরিশাল বরগুনা সড়কে যান চলাচল বেড়েছে অন্তত 10 গুণ। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী মালিহা। মেজবা, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি মালিহা সুহরওয়ার্দী। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। নদী আর খাল, এই নেই প্রাচ্যের ভেনিস বরিশাল। একসময় খালের জৌলুস থাকলেও এখন নগরীর 24টি খালের মধ্যে 7টি খালই বিলুপ্ত। দখলের থাবায় মৃতপ্রায় অবস্থায় ঢুকছে আরও 13টি জলাধার। শহরের বুক চিরে বয়ে চলা জেল খাল সহ আমানতগঞ্জ ও সাগরদী খালও অবৈধ দখল এবং বর্জ্যের চাপের শ্বাসরুদ্ধ। তবে খালের অস্তিত্ব রক্ষায় নানা পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। বিস্তারিত অপূর্ব রিপোর্টে, ছবি তুলেছেন সুমন হাসান। চারতলায় ভবনটির এখান দিয়ে একসময় প্রবাহমান ছিল শোভারানী খাল। অস্তিত্ব বিলীন হয়ে এখন খাল তো দূরের কথা, নেই স্মৃতিচিহ্নটুকু। ইট পাথরের ভবন গ্রাস করেছে পুরো একটি খালকে। এটা এখান থেকে 2-3টে বাড়ি ছিল, এখান থেকে খাল ছিল, এখান থেকে খাল এদিক দইয়া একটা 30 গুণ খাল নদীতে মিশে গেছে। তো ফাইল নামে এক লোক আছে ভূমিদস্য, সে তার মায়ের শোভারানী সাজাইয়া এটা রেকর্ড করাইয়া জনগণের কাছে বিক্রি করছে। এই খাল থেকে অনেক মাছ পড়তো, আমরা ধরতাম এবং এই খালে একসময় নৌকাও চলতো। আর একসময়ের নবগ্রাম খালের স্রোতের জায়গায় এখন পিচ ঢালা সড়ক, জনকোলাহল। নৌকার পরিবর্তে চলছে রিক্সা, মোটরযান। 2009 সালে পুরোপুরি ভরাট করে সড়ক প্রশস্ত করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এখানে বিশাল খাল ছিল, এটা খালের ভিতরে কচুরি ছিল, নৌকা চলতো। 175 বছরের প্রাচীন বরিশালের 24টি খালের মধ্যে নাপিতের খাল, ভাটার খাল, চাঁদমারি, ভেদুরিয়া, কলাডেমা, সাপানিয়া, কাশীপুর, শোলনা, ভারানী, পুড়িয়ার খাল, উত্তর নবগ্রাম, সাগরদী, ঝোড়খালি, তাজকাঠি, চৌপাশা খাল মৃতপ্রায়। টিকে থাকা আমানতগঞ্জ খাল, সাগরদী খাল, মোহাম্মদপুর খাল বর্জ্যের চাপে ভরাট হয়ে যাচ্ছে। তবে মৃতপ্রায় খালগুলো নিয়ে নানা পরিকল্পনার কথা বলছে কর্তৃপক্ষ। আর খাল চিহ্নিত করে সীমানা নির্ধারণের প্রকল্পের কথাও জানান সংশ্লিষ্টরা। আমরা প্রায় 78টি খাল খননের একটি উদ্যোগ গ্রহণ করেছি এবং একটা প্রকল্প প্রস্তাব আমরা 207 কিলোমিটার খাল খননের একটা প্রস্তাব আমরা তৈরি করেছি, যেটি বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের হেড অফিসে রয়েছে। আমরা আশা করি প্রকল্পটি খুব শীঘ্রই সেপ্টেম্বরের মধ্যে অনুমোদন হবে। খালগুলো খনন করা হবে, তারপর ব্লক দিয়ে বাদ দেওয়া হবে এবং চলাচলের জন্য দুই পাশে রাস্তা থাকবে। আরসিএস রেকর্ড ধরে খালের সীমানায় সব ধরনের অবৈধ দখলদারদের তালিকা করে উচ্ছেদ অভিযান শুরু হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক। খালগুলো যেন আবার তার পুনরূপ ফিরে পায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং এই বিষয়ে আমরা সবাই মিলেই কাজ করছি। বরিশাল সিটি কর্পোরেশন বলছে নগরীর বিলুপ্ত ও মৃতপ্রায় খালগুলো পুনঃখনন ও শ্রীবৃদ্ধি করা হবে। এজন্য 750 কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে নিবিড় পরিচর্যায় গড়ে উঠেছে দেশের প্রথম বিষধর সাপের খামার। তবে খামার স্থাপনের 26 বছর পর বাণিজ্যিকভাবে সাপ প্রতিপালনের অনুমোদন পেলেও বিষের ক্রেতা নেই। সরকারি ও বেসরকারি সহযোগিতায় বিষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত করা সম্ভব হলে কমবে আমদানি নির্ভরতা, সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানেও। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। নিবিড় পরিচর্যায় ছোট ছোট খোপে বেড়ে উঠছে বিষধর সাপ। 2000 সালে একটি সাপ ও 24টি ডিম নিয়ে পটুয়াখালী সদরের নন্দীপাড়া গ্রামে নিজ উদ্যোগে দেশের প্রথম খামার দেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। পরে বিভিন্ন এলাকা থেকে কিংকোবরা, গোখরা, শঙ্খিনী, কালাচ, দারাজ প্রজাতির বিষধর সাপ সংগ্রহ ও লালন পালন শুরু করেন। তার এই যাত্রা খুব একটা সহজ ছিল না। বাণিজ্যিকভাবে বিষধর সাপ প্রতিপালনের অনুমোদন না পাওয়া, বন বিভাগের চাপ, সব মিলিয়ে হাল ছাড়েননি রাজ্জাক। আমরা ছোটবেলা থেকে দেখেছি আব্দুর রাজ্জাক বিশ্বাস তিনি কিন্তু এই সাপের খামারে তার সর্বস্ব উজাড় করে দিয়েছে। সে মনে করেন যে বিগত দিনে অনেক
যায় পারছে আমাদের বেতন দিয়েছে, এখন দিতে পারে না, এখন সে নিজেই নিঃস্ব হয়ে গেছে। বিষ বিক্রি করতে পারি না, এখন আমরা কি করব, কি করে খাবো? আমি কিন্তু এই বর্তমানে এই অটো চালাইয়া খাই। অবশেষে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন পায়। তবে বিষ সংগ্রহের অনুমতি পেলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ক্রেতার অভাব। এখন পর্যন্ত বিষ সংগ্রহ বা প্রক্রিয়াজাত করার আগ্রহ দেখায়নি কোনো ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফার্মাসিউটিক্যাল গ্রুপকে বলবো, মূলত আমাদের সাপের বিষ ইন্ডিয়া থেকে 8,000 কোটি টাকার ক্রয় করতে হয়। এন্টিভেনাম মূলত প্রত্যেকটা ন্যাশনাল হসপিটাল দিতে হয়। তাই আমি সরকারকে বলবো যে আমাদের এই সাপের বিষটা যদি বিক্রি করার জন্য সুযোগ করে দেয়। খামারটি থেকে বিষ সংগ্রহ করে অ্যান্টিভেনম তৈরির পদক্ষেপ নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। এটাকে যদি রপ্তানি পর্যায়ে নিতে চায় সেক্ষেত্রে আপনার বন বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য বিভাগের প্রোটোকল মেনটেন করে এটা করা উচিত। সেক্ষেত্রে অথবা যে খামার আছে তাকে অথবা সরকার যদি কোনো প্রকল্প নেয় সেখানে অথবা তার জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা রাখতে পারে। ভেনমটা কীভাবে ব্যবহার করা যায় এবং এটা প্রসেস করা যায় এ বিষয়ে তাকে একটি লিখিত আবেদন করার জন্য অনুরোধ করছি। আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা যাতে আপনার কাজটা সহজভাবে সঠিকভাবে হতে পারে এবং আমাদের বাংলাদেশে যাতে এই ভেনমটা ব্যবহার হয় এই ব্যবস্থা আমরা করব। বর্তমানে খামারটিতে 250টি সাপ রয়েছে। এসব সাপ থেকে মাসে 200 থেকে 250 গ্রাম বিষ উৎপাদন করা সম্ভব, যার আনুমানিক বাজার মূল্য বাংলাদেশি টাকায় 6 থেকে 7 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। বঙ্গোপসাগরে ফের বেড়েছে জলদস্যুদের দৌরাত্ম্য। একের পর এক মাছ ধরা ট্রলারে ডাকাতির ঘটনা ঘটছে। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে লুটে নেওয়া হচ্ছে মাছ, জাল ও জ্বালানি তেল। জীবিকার তাগিদে জীবননাশের ঝুঁকি নিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা। তবে কোস্টগার্ড বলছে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হচ্ছে দস্যুরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও জলদস্যুদের হামলার শিকার জেলেরা। গত 5 আগস্ট ভোররাতে কুয়াকাটা থেকে দক্ষিণ পূর্বে গভীর সাগরের খাম্বা বয়াবাতি এলাকায় এফবি মিম নামে একটি ট্রলারে হামলা চালায় সশস্ত্র দস্যুরা। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মারধর করা হয়। লুটে নেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকার মাছ, জাল ও জ্বালানি তেল সহ বিভিন্ন মালামাল। হামলায় আহত হন ট্রলারে থাকা অন্তত 12 জেলে। তাদের মধ্যে 3 জনকে কুয়াকাটা হাসপাতালে এবং গুরুতর আহত মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শুধু এফবি মিম নয়, একই সময়ে আরও কয়েকটি ট্রলারে হামলার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে সাগরে জেলেদের জিম্মি করে মাছ ও মালামাল লুটের বেশ কয়েকটি ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলেদের মধ্যে। মৎস্যজীবীদের অভিযোগ, সমুদ্র উপকূলের নিকটবর্তী এলাকায় জলদস্যুর হামলা চালালেও প্রশাসনের তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের ফলে দস্যুতা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি আবারও বেড়েছে দস্যুদের উৎপাত। তাই পুনরায় কঠোর অভিযানের মাধ্যমে সমুদ্র নিরাপদ করার দাবি মৎস্যজীবীদের। অনেকদিন তো মনে হয় প্রশাসন যায় না, এই কারণে ওরা আরো বাড়ছে। জলদস্যু বেমালাই চলতে আছে, অত্যাচার করতে আছে, ডাইরেক্ট বেরিয়ে মাছ আনাজ লিয়ে যেতে আছে। আমরা শান্তি চাই, শান্তি শৃঙ্খলা জলদস্যুর জন্য নদীতে না থাকতে পারে। তবে কোস্টগার্ড বলছে সাম্প্রতিক সময়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে তৎপর হয়েছে জলদস্যুরা। আর মৎস্য বিভাগ বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলেদের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কোস্টগার্ড মাঠে নাই এটা ভুল, আমরা আছি, কিন্তু ওরা তো কাজ করবে সব লোক চক্কর আড়ালে, সেটা তো আর মানুষের সামনে দিয়ে কোনো কিছু করবে না। যারা সমুদ্রে আইন শৃঙ্খলা রক্ষা করে তাদের সাথে সমন্বয় করে আমাদের জেলেদের জীবনের এই ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা যাবে। এক একটি সমুদ্রগামী ট্রলারে জাল, জ্বালানি তেল সহ থাকে প্রায় 20 থেকে 30 লাখ টাকার মালামাল। এসবের পাশাপাশি মাছও লুট করে নিয়ে যায় দস্যুরা। অন্যদিকে মারধর ও সশস্ত্র হামলার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনের ঝুঁকিতে থাকেন সাগরে থাকা জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বর্ষা মৌসুমে নৌকা কেনা বেচায় জমে উঠেছে পিরোজপুরের আটঘর কুরিয়ানা। নৌকা তৈরি ও বেচাকেনায় ব্যস্ত জেলার শত শত মানুষ। শুক্রবার পর্যটক ও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে ওই নৌকার হাট।
আকার ভেদে প্রতিটি নৌকা বিক্রি হয় 5 থেকে 8 হাজার টাকায়, বেচা কেনা হয় কয়েক লাখ টাকার। জিয়াউল হকের তথ্য ও তরিকুল ইসলাম ওভির ছবিতে রিপোর্ট। সারি সারি ডিঙ্গি নৌকা বেঁধে রাখা আছে খালের পাড়ে। বর্ষা মৌসুমে জমে ওঠে নৌকার বেচাকেনা। গাছের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার খাল ও সড়ক জুড়ে বসে নৌকার হাট। বিক্রেতারা বড় ট্রলারে করে থরে থরে সাজিয়ে ছোট বড় নৌকা নিয়ে আসেন এই হাটে। প্রায় 100 বছরের পুরাতন এই হাটে বর্ষা মৌসুমে বৃহত্তর বরিশালের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা আসেন নৌকা কিনতে। নদীনালা ও খালবিল বেষ্টিত জেলা পিরোজপুরে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত কল্পনাই করা যায় না। স্বরূপকাঠি, নাজিরপুর ও কাউখালী উপজেলার হাজারো মানুষ বংশগতভাবে পেশা হিসেবে বেছে নিয়েছেন নৌকা তৈরি। আষাঢ় শ্রাবণ ভাদ্র এই পর্যন্ত চাহিদা নৌকার অতিরিক্ত বেশি। ওই নৌকাটা 5,000 টাকা কয়, গড়তে 5,000 5,500 টাকা মজুরি হয়ে গেছে। সপ্তাহে 2 দিন শুক্র ও সোমবারে এই হাট বসলেও মূলত শুক্রবারে পর্যটক ও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে এ নৌকার হাট। আকার ভেদে প্রতিটি নৌকা বিক্রি হয় 5 থেকে 8 হাজার টাকায়। আজকে কিনবো না, কিন্তু একদিন 2 দিন পর কৃষিবাটা করি নৌকার হাট খুবই সুন্দর, কারণ যারা শহরে থাকেন তারা হয়তো এই নদী নালা দেখেন না, তারা একবার হলো আসবেন যে নৌকার হাটটা উপভোগ করে যাবেন। নদীবহুল পিরোজপুরের 3 উপজেলার 15টি গ্রামের কয়েক হাজার মানুষ বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করেন। এই পেশাকে টিকিয়ে রাখতে সামাজিক উদ্যোগের পাশাপাশি সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিসিক কর্মকর্তা। নৌকা শিল্পের সাথে জড়িত কারিগরদেরকে আমরা বিসিক থেকে আর্থিক সহায়তা এবং সরকারি যে কোনো ধরনের প্রণোদনা আছে সেগুলো আমরা তাদেরকে প্রদান করব এবং তাদেরকে প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তার মাধ্যমে তাদের এই জীবিকা নির্বাহকে আরো সহজ করে তুলব। বর্ষা মৌসুমে প্রতি হাটে 8 থেকে 10 লাখ টাকার নৌকা বিক্রি হয়ে থাকে। চিকিৎসক ও অবকাঠামো শয্যা সংকটের মধ্যেই ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী নিয়ে হিমশিম খাচ্ছে ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 31 শয্যার অবকাঠামোতে প্রতিদিন ইনডোরে চিকিৎসা নিচ্ছেন প্রায় 100 রোগী। এর অর্ধেকের বেশি শিশু। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় বেশি ভোগান্তিতে পড়ছে হামসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা। জনবল সংকট দূর করে চিকিৎসা নিশ্চিতের দাবি দ্বীপবাসীর। উৎপল দেবনাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট। শয্যা সংকটে হাম আক্রান্ত শিশু, ডায়রিয়া, গাইনি ও হাত পা ভাঙা সব রোগীর চিকিৎসা চলছে একসঙ্গেই। রোগীর বিছানার পাশে থাকা ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দৃশ্য। 31 শয্যা থেকে 2014 সালে 50 শয্যায় উন্নীত হলেও শয্যাসহ আনুষঙ্গিক সবই রয়ে গেছে আগের হিসেবেই। ফলে বাধ্য হয়ে বারান্দা ও ফ্লোরে জায়গা হয়েছে রোগীদের। সম্প্রতি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শতাধিক রোগীর বিপরীতে হাসপাতালটিতে কর্মরত রয়েছেন মাত্র 4 জন চিকিৎসক। প্রতিদিন চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে ডাক্তার সংকটের কারণে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু রোগীদের নিয়ে বিপাকে অভিভাবকরা। 3 সন্তান নিয়ে হাসপাতাল হয়তো কষ্ট আছে আর কি, হয়তো সিট নাই, এতে রোগী কষ্ট হয়। সিটের আছে কিছু নামাত ফ্লোরে শুয়ে রয়েছে, এখানে তারা ডাক্তার প্রয়োজন দরকার। মশারি নাই, তারপরে কারেন্ট নাই, ফ্যান নাই, ঘুমাইতে অনেক কষ্ট। হাসপাতালটিতে 34 জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে 9 জনকে পদায়ন করা হলেও নানা অজুহাতে অনুপস্থিত 5 জন। তবে ডাক্তার সংকটের মধ্যেই সর্বোচ্চ সেবা নিশ্চিতের দাবি কর্তৃপক্ষের। আমাদের এখানে যে সংকটগুলো আছে বা যে ফ্যাসিলিটিগুলো আছে এগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব কিছু জানেন, তারা সব কিছু মনিটর করছেন এবং তারা চেষ্টা করছেন এই সমস্যাগুলো সলভ করার জন্য। মনপুরা উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসার জন্য একমাত্র হাসপাতালটিতে ইনডোরে মাসে 2,500 ও আউটডোরে প্রায় 7,000 রোগী চিকিৎসা নেন। নাসিরউদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। ভরা মৌসুমেও ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশের। দিন রাত নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হতাশ জেলেরা। মাঝে মধ্যে অল্প পরিমাণে মাছ ধরা পড়লেও তা দিয়ে মিটছে না নৌকা চালানোর খরচও। মৎস্য বিভাগ বলছে ডুবোচর ও নাব্য সংকট সহ জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি।
পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। সুগন্ধা, হলতা, বিষখালী সহ ঝালকাঠির নদ নদীগুলোতে একসময় আষাঢ় শ্রাবণে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ত রূপালী ইলিশ, কিন্তু এখন জেলেদের ঘরে ঘরে হতাশা। ঝুম বর্ষা শেষে এখন ভাদ্রেও ঝালকাঠির নদীগুলোতে মিলছে না রূপালী ইলিশ। মাঝে মধ্যে 2-4টি পাওয়া গেলেও তা দিয়ে নৌকা চালানোর তেল খরচও উঠছে না বলে জানান জেলেরা। এতে পরিবার নিয়ে চরম বিপাকে জেলেরা। অপরদিকে মাছ কম ধরা পড়ায় স্থানীয় বাজারে বেড়েছে ইলিশের দাম। আগে আপনার দেখা গেছে যে আমরা এই দিন ইলিশ মাছ ধরতাম, খেয়ে 10 আলি 12 আলি 15 আলি 1 মন এইরকম বাজতে। বড় মৌসুমিতে ইলিশ নাই নদীতে, সংসার চালাইতে অনেক কষ্ট হয়। ইলিশ নাই দেখা আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে। জেলা মৎস্য বিভাগ জানায়, নদীতে ডুবোচর ও নাব্য সংকট সহ জলবায়ু পরিবর্তনের ফলে মাছ কম ধরা পড়ছে। তবে ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ও মা ইলিশ সংরক্ষণে বছর জুড়েই নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। ইলিশকে রক্ষা করার জন্য জাটকা সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ এবং অবৈধ যে মাছগুলো, অবৈধ যে জাল নির্মূল করার জন্য আসলে আমরা নিয়মিত অভিযান, মোবাইল কোর্ট, বিশেষ করে জেলা প্রশাসন, পুলিশ এবং আমরা সবাই মিলে, কোস্টগার্ড, নৌবাহিনী সবাই মিলে আমরা এটা পরিচালনা করছি, যাতে করে এই মাছ আবার আমরা ফিরিয়ে আনতে পারি। জেলা মৎস্য বিভাগের তথ্য মতে ঝালকাঠিতে মোট নিবন্ধিত জেলের সংখ্যা 7,718 জন। সময় সংবাদ, ঝালকাঠি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 300 ফিটের কালনী সবজি বাজারে জমে উঠেছে বেচাকেনা। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর হয়ে ওঠে বাজার। সবজি বেচাকেনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, রয়েছি 300 ফিট কালনী বাজারে, যেটি ঐতিহ্যবাহী। এটি রয়েছে 15 থেকে 16 বছর ধরে এই বাজারটি বেচাকেনা চলছে। তো এখানে আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানে যে জালি কুমড়ো রয়েছে, এই জালি কুমড়ো রয়েছে, তারপরে বরবটি রয়েছে, তারপরে হচ্ছে যে পুঁই শাক, এরপরে হচ্ছে আপনার দুন্দুল আর পেঁপে, লাল শাক, টকপাতা, বরবটি, শসা, কইডা, ঝিঙ্গা, জালি কুমড়া, কচুর লতি, পুঁই শাক, মিষ্টি কুমড়া। তবে আমি আজকে যে বাজারটিতে রয়েছি, এই বাজারটিতে যে সবজির যে দামগুলো রয়েছে, এই দামগুলোর মধ্যে যে ক্রেতারা তাদের অসন্তুষ্ট প্রকাশ করেছে যে আগের বাজারের চাইতে যে আমরা বিক্রি করতে পেরেছিলাম, কিন্তু এই আজকে যে বাজারটি রয়েছে খুবই মন্দা যাচ্ছে। তবে আজকে যে বাজারটি রয়েছে, যে এই বাজারটির যে সবজিগুলো রয়েছে, সেই সবজির আছে বর্তমান যে বাজার রয়েছে, বাজারের দাম হচ্ছে, যেমন দুন্দুল রয়েছে এখন বর্তমানে 30 টাকা কেজি, জালি কুমড়া রয়েছে 50 টাকা পিস, এবং পুঁই শাক যেটি রয়েছে, পুঁই শাক 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ঝিঙ্গা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা দরে। আর বিক্রি হচ্ছে বর্তমানে যে বাজার কাঁকরোল রয়েছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 50 টাকা থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আর যে সবজি রয়েছে, বরবটি রয়েছে, বরবটি বিক্রি হচ্ছে 80 থেকে 40 টাকা কেজি। এবং যে আজকে যে বাজারটি, আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যে বাজারটি, এই বাজারটি আছে খুবই মন্দা রয়েছে তাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং তারা বলতেছে যে বৃষ্টির যে সিজনটা রয়েছে, এই বৃষ্টির যে সিজনটা রয়েছে, এই বৃষ্টির সিজনের কারণে কিন্তু এই দামটা আজকে আমাদের কাছে বিক্রি কম হচ্ছে সবজি। তবে আমরা আজকে যে সবজির বাজারে এসেছি, এই সবজির বাজারে আমরা আসার পরে যে পাইকারিরা আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়, কিন্তু তারা যে আমাদের কাছে যে আসার যে একটা কারণ যানবাহন ছিল, এই যানবাহনটা কিন্তু আজ খুবই দুর্ভিক্ষ। কারণ হচ্ছে যে রাস্তাঘাটের যে অবস্থা রয়েছে, এই অবস্থার কারণে কিন্তু তারা জানিয়েছে আমাদেরকে যে এই সবজির বাজার মন্দা যাচ্ছে। তবে তারা আমাদেরকে আরেকটু জানিয়েছে যে গত সপ্তাহে যে বাজারের দরটা ছিল, এই বাজারের দরটা সেই যারা বিক্রেতারা রয়েছেন তারা সন্তুষ্টতা প্রকাশ করেছেন। এবং আমরা আরেকটা যে জিনিস যেটা জানতে পেরেছি, যারা পাইকারি রয়েছে তারা বলতেছে যে এখন আমরা এইখান থেকে আমরা যে সবজিগুলো ক্রয় করে নিয়ে যাই বিভিন্ন জায়গায়, রাজধানী বিভিন্ন জায়গায় যে বিক্রি করতে আমাদের খুবই কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে এখন যে বাজার যাত্রী রয়েছে, সেই বাজার যাত্রী খুবই আমাদের জন্য
খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে বিক্রি করা। তবে আমরা যারা বিক্রেতা রয়েছে আমরা আরেকটা তাদের কাছ থেকে শুনেছি আরেকটা বিষয়ে, তো আমরা শুনেছি যে আমরা যদি এই ব্যবসায়িক যদি আমাদের জন্য সুবিধা হয় তাহলে আমাদের জন্য ব্যবসায়িক যে সবজি রয়েছে এটা আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। তো এই ছিল আমার কাছে কালনী বাজার 300 ফিটের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ, যার আওতায় রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত সহ নানা কর্মসূচি। এছাড়া পুরস্কৃত করা হয় মাছ চাষের সফল উদ্যোক্তাদের। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে জেলায় জেলায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ। রোববার দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে ফরিদপুরের নগরকান্দায় কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। পরে আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকারের নীতির কারণে দেশের মৎস্য সম্পদ ধ্বংস হয়ে গেছে। গত যে ফ্যাসিবাদী সরকার ছিল, সেই সরকারের কোনো সঠিক পলিসি ছিল না। যে পলিসি না থাকার কারণে আমাদের মৎস্যজীবীরা, কৃষকরা তারা ভালো উৎপাদনও করতে পারে। পঞ্চগড়েও নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ। উদ্বোধনী আয়োজনে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়ির ছাদ, অনাবাদি জমি, নদীর তীর সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে সোলার প্যানেল বসানোর পরামর্শ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আগামী ডিসেম্বরের ভিতরে আমাদের সেই বিদ্যুতের যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো আমরা পূরণ করব। এছাড়া ঝিনাইদহ, বাগেরহাট, জামালপুর, মৌলভীবাজার সহ জেলায় জেলায় বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পাশাপাশি মাছ চাষে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বেশ কয়েকজন উদ্যোক্তাকে দেওয়া হয় সম্মাননা। পরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। হবিগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হামরোগীর সংখ্যা। প্রতিদিনই জেলা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধারণ ক্ষমতার কয়েক গুণ রোগী থাকায় মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা। জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2044 জন। এর মধ্যে গুরুতর অবস্থায় 87 জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। বর্তমানে জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন 69 জন হাম রোগী। নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে সবুজ মোল্লা নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার রাতে মাধবপাশা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাজ শেষে রাতে নিজ বাড়িতে ফিরছিলেন সবুজ। এ সময় আঞ্চলিক সড়কে অনিয়ন্ত্রিত গতির কারণে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি উল্টে গিয়ে পথচারী সবুজের ওপর পড়ে। এতে আহত হন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে সহযোগীদের হামলায় 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আটিওয়াপ্তা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি সহ অন্তত 20 মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ওপর হামলা চালায় আসামির সহযোগীরা। পুলিশ সদস্যদের লোহার রড দিয়ে আঘাত করে তারা। আহত হন 3 পুলিশ সদস্য। ঘটনার পর রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে আব্দুল্লাহ ও নাইম নামে 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। 3 বন্ধু হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর 2 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সকালে জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এই রায় দেন। মামলার বিবরণীতে জানা যায়, 2016 সালের 21 মার্চ মাইজদি বাজার এলাকায় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে সালিশি বৈঠকে যাওয়ার পথে রাজীব ও তার 2 বন্ধু ওয়াসিম এবং ইয়াসিনের ওপর অতর্কিত গুলি চালায় ওমর নাসির সাজুর নেতৃত্বে 5 জন। এতে ঘটনাস্থলে রাজীব নিহত হন ও তার 2 বন্ধু কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে নিহত রাজীবের মা বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় দেন। সাভারে নির্মাণাধীন 5 তলা ভবন থেকে নিচে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
দুপুরে পৌর এলাকার বনপুকুর মহল্লায় 5 তলা ভবন নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। অসাবধানতায় ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন রাজমিস্ত্রি রহিম মিয়া। তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নির্মাণ কাজের শ্রমিকদের জন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ঘটনার পর থেকে পলাতক ভবন মালিক। ফরিদপুরের কুমার নদে নিখোঁজের 18 ঘণ্টা পর কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে গোপালগঞ্জের মনিরকান্দা এলাকার কুমার নদ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল দুপুরে বাড়ির পাশে কুমার নদে পাট ধোয়া শেষ করে সাঁতার কেটে নিজ বাড়ি ফিরছিলেন মিঠু খলিফা। বাড়ির কাছাকাছি এসে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিহত কৃষক মিঠু খলিফা ফরিদপুরের ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন। চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সকালে শহরের মোমিনপুর রেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর বসেছিলেন মিনা খাতুন নামে এক নারী। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আপ সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মিনা আলমডাঙ্গার শিয়ালমারি গ্রামের বাসিন্দা ছিলেন।